গত ১৫০ বৎসরে ইংল্যান্ডের নরফোকের রেইনহ্যাম পার্কে ব্রাউন লেডি বা বাদামি বসনাকে দেখা গিয়েছে অনেকবার। সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওঠানামা করে সে, কখনো নাকি করিডর ধরেও হেঁটে বেড়ায়। তার পরনে থাকে বাদামি হলুদ একটা পোশাক আর গলায় পশমের একটি মাফলারের মতো। তার চোখের জায়গায় থাকে অন্ধকার গর্ত, মুখটা মোমের মতো সাদা। এমনিতে কোনো কথা বলে না, কারো ক্ষতিও নাকি করে না, এমনকি সে কিছু চায়ও না। তবে কখনো কখনো তার ঘুরে বেড়াবার মধ্যে অশুভ ভয়ঙ্কর কি যেন একটা থাকে, এমনকি তাকে দেখে সবচেয়ে দুঃসাহসী মানুষটিরও গায়ে কাটা দিয়ে ওঠে। রেইনহ্যাম ছিল মার্কুইস অফ টাউনশেন্ডের বাড়ি। খুব প্রাচীন একটা বাড়ি এটি। 1835 সালের দিকে এটা কিনে সংস্কার করান টাউনশেন্ডরা। এ উপলক্ষে বেশ কিছু বন্ধুবান্ধবকে দাওয়াত দেন লর্ড এবং লেডি চার্লস টাউনশেন্ড। এদের একজন ক্যাপ্টেন ফ্রেডেরিক ম্যারিয়েট। ছোটদের জন্য গল্প লিখে তখন খুব নাম কামিয়েছেন ভদ্রলোক। ফ্রেডেরিক পৌঁছার পরপরই লর্ড চার্লস তাকে একপাশে টেনে এনে নিজের স্টাডির দিকে নিয়ে চললেন। দুজনের জন্য গ্লাসে মদ ঢেলে কথা বলা শুরু করলেন লর্ড চার্লস, মুখে চিন্তার ছাপ। ফ্রেডেরিক, এখানে কিছু একটা সমস্যা তৈরি করছে, তোমার সাহায্য দরকার আমার। বাড়িতে একটা ভূত আছে, এই গুজব ছড়িয়ে পড়েছে। আমি এটাকে পাত্তা দিতে চাইনি, কিন্তু কোনো চাকর বাকর কিংবা অতিথি 2-4 রাতের বেশি থাকতে পারে না এখানে। তারা ব্রাউন লেডি নামে পরিচিত এক মহিলাকে দেখেছে। এই তথাকথিত ভূত নাকি বারান্দা, এমনকি শোবার ঘরগুলোতেও ভেতরে আর আশেপাশে ঘুরে বেড়ায়। একথা শুনে তিরস্কার করলেন ক্যাপ্টেন। তিনি বললেন, এ ধরনের আজগুবি গল্পে তুমি কেন বিচলিত হচ্ছে? এটা কিছুতেই আমার মাথায় আসছে না। আমি ওসব ভূত প্রেতাত্মায় বিশ্বাস করি না। যদি আসলেই কাউকে দেখা যায় তবে ধরে নিতে পারো কেউ তোমার সঙ্গে চালাকি করছে। তুমি কিনে নেওয়ার আগে কিছুদিন বাড়িটা খালি পড়েছিল, কি এটা কি ঠিক নয়? তখন উত্তরে তিনি বললেন, হ্যাঁ ঠিক। এই এলাকার একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি জানি আমার কথা বলা যদি আমি শুরু করি তাহলে অনেকেই ভয় পায়, কারণ হচ্ছে অনেক জায়গার তথ্য আমি জানি। তো যাই হোক, ক্যাপ্টেন ম্যারিয়েট এভাবে বলতে লাগলেন। আর তিনি এটাও বললেন যে ওই অঞ্চলে বেশ ভালো পরিমাণ চোরাচালানি আর চোরার শিকার হয়। চোরার শিকার বলতে গোপনে গোপনে বিভিন্ন ধরনের পশু পাখি এগুলো শিকার করা হয়, যেগুলো শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর এসব চোরাচালানি যারা করে তাদের লুকাবার জায়গা হিসাবে যে বাড়ি আর আস্তাবলগুলো ব্যবহার করা হতো, সম্ভবত তোমার এই বাড়িটাই তারই একটা হতে পারে। এই কারণেই এই ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে মানুষজন না থাকে। আর মানুষজন না থাকলে এই দুষ্টু লোকদেরইতেও এই জায়গায় থাকতে সুবিধা হবে, আর তার চোরা কারবারি করতেও সুবিধা হবে। তোমাদের উপস্থিতির কারণে তাদের নিরাপদ আত্মগোপনের জায়গা হাতছাড়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তাদের। তারাই গ্রামে ভূতের গল্প ছড়িয়ে তোমাকেই দাঁড়াতে চাইছে। ক্যাপ্টেন সাহেবের এই কথা শুনে লর্ড চার্লস উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। উজ্জ্বল হয়ে উঠেছে তার চোখ। তখন তিনি বললেন, আমার ধারণা তুমি আসল জায়গায় হাত দিয়েছ। তুমি জানো আমার কুকুর আছে, আর এদের চেঁচামেচিতে রাতে এই বাড়ি কিংবা আস্তাবলের ধারের কাছে ঘেঁষা কঠিন। তারাই আমাকে তাড়াতে চাচ্ছে। সন্দেহ নেই চোরাচালানি কিংবা চোরা শিকারীদের বানানো চরিত্র এই বাদামি বসনা নারী। কোন কামরাতে এই মহিলাকে দেখেছে লোকেরা? এই কথা ওই সময় ক্যাপ্টেন সাহেব জিজ্ঞেস করেন মিস্টার লর্ডকে। তার বুদ্ধির প্রতি বন্ধুর আস্থা দেখে মনে মনে তিনি খুশি হয়েছেন। যাই হোক, আস্তাবলের দিকে মুখ করা 2য় তলার একটা কামরা দেখিয়ে দিলেন লর্ড চার্লস। বেশ বড় সড়ো চমৎকার একটা কামরা এটা। চারপাশে সিডার কাঠের প্যানেল দেয়া, দেয়ালে একজন মহিলার প্রতিকৃতি আছে। তার পরনে একটা বাদামি হলুদ পোশাক, গলায় একটা মাফলার।
সম্ভবত এটাই সেই ব্রাউন লেডি যার কথা লোকে বলে। তো তখন ক্যাপ্টেন মিস্টার লর্ডকে বললেন, তাহলে তোমার অনুমতি পেলে আমি এক রাত ঘুমাতে চাই এখান থেকে আস্তাবলের দিকে চোখ রাখতে পারবো, আর তোমার ওই ব্রাউন লেডি যদি চেহারা দেখায় তার কুশলাদিও আমি জিজ্ঞেস করব। তবে আমি যদি থাকি সে আসবে কিনা সন্দেহ রয়েছে যথেষ্ট আমার। যাই হোক, মিস্টার লর্ড বললেন, কোনো সমস্যা নেই, তোমার জন্য কামরাটা আমি ঠিক করে দিতে বলছি। মনে হয় না রাতে তোমার কোনো অনাহুত অতিথি ব্যাঘাত ঘটাবে ঘুমে। বালিশের নিচে গুলি ভরে একটা রিভলভার রেখে পরপর দুরাত ভুতুরে কামরাটায় রাত কাটালেন ক্যাপ্টেন ম্যারিয়েট। কিন্তু অস্বাভাবিক কিছুই তার নজর এলো না। তৃতীয় রাতটাই এখানে তার শেষ রাত। ক্যাপ্টেনের ধারণা এ রাতটাও কাটবে ঘটনাবিহীনভাবে। মাঝরাতের ঠিক আগে হাতে মোমবাতি নিয়ে বাদামি সিল্কের পোশাক পরা তরুণী মহিলার প্রতিকৃতিটা পর্যবেক্ষণ করছেন ক্যাপ্টেন। মানে ওই ছবিটা। মহিলার চেহারায় কোনো অস্বাভাবিকতা নেই। মাথাটা একবার ঝাঁকিয়ে ভূতের চিন্তাভাবনা মন থেকে বিদায় করে এক পা পিছিয়ে এলেন। মোমবাতির শিখাটা হঠাৎ করে কেঁপে উঠল। এখান থেকে মোমবাতির আলো যে ছায়া তৈরি করেছে তাতে বদলে গেল চেহারাটা। ওটাকে এখন সাধারণ আর নিষ্পাপ বলে মনে হচ্ছে না, বরং ভীতিপ্রদ আর পৈশাচিক লাগছে। চোখ দুটো কোটরের ভিতরে ঢুকে গেছে, চামড়ার ভেতর থেকে হাড় ফুটে বের হচ্ছে। ক্যাপ্টেন কেন যেন মনে হলো তিনি একটা খুলির দিকে তাকিয়ে আছেন, মানে মানুষের মাথার খুলি। আবার সামনে এগুলেন, দেখলেন আগের সেই শান্ত সুন্দর চেহারাটা ফিরে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশের টেবিলে রাখলেন ম্যারিয়েট মোমবাতিটা। এবার ঘুমাতে যাবেন। ঠিক এমন সময় দরজায় ধাক্কা দিল কেউ। তিনি বললেন, ভেতরে আসুন। আর যখন এই কথাটা বলার সময় মহিলার ছবিটার দিকে দৃষ্টি দেয়া তিনি কিন্তু এড়াতে পারেননি, ওদিকে দৃষ্টিটা ছিল। তবে কোনো ভূত কিংবা প্রেতাত্মা ঢুকলো না ঘরে। লর্ড চার্লসের দুই ভাতিজা দাঁড়িয়ে আছে দরজার সামনে। করিডোরের শেষ মাথার একটা কামরা ভাগাভাগি করেছে তারা। সন্ধ্যায় তাদের সঙ্গে দেখা হয়েছে ক্যাপ্টেনের। তখন শিকারী কুকুর আর বন্দুক নিয়ে আলাপ করছিল তারা। তখন তারা ক্যাপ্টেনকে দেখে বললেন, যাক বাবা, আপনি ঘুমিয়ে পড়েননি, আপনি কি আমাদের রুমে একবার আসবেন? লন্ডন থেকে কেনা একটা বন্দুক এই মাত্র খুলেছি, ওটা সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। তাদের কথা শুনে মোমবাতিটা হাতে তুলে নিয়ে দরজার দিকে এগুলেন ক্যাপ্টেন। মনে হলো যেন ছবির মহিলাটি তার দিকে তাকিয়ে ভেংচি কাটছে। তারপর জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে রিভলভারটা তুলে নিয়ে বললেন, এটা নেব আমি। ব্রাউন লেডির সাথে যদি আমার দেখা হয়ে যায় তখন কাজে লাগতে পারে। যাই হোক, তিনজন করিডোর ধরে হেঁটে হেঁটে ছেলেদের কামরায় চলে এলেন। ক্যাপ্টেন অস্ত্রটার প্রশংসা করে বললেন, আগামীবার লন্ডনে গেলে নিজেও এমন একটা কিনবেন। আরও কয়েক মিনিট আলাপের পর ক্যাপ্টেন হাই তুলতে তুলতে বললেন, এখন বিছানায় যেতে হবে আমাকে, আগামীকাল আবার লম্বা পথ পাড়ি দিতে হবে। তখন ওই ছেলে দুটো বলল, আপনাকে বরং আমরা পৌঁছে দিয়ে আসি আপনার রুমে। হাসতে হাসতে বলল চার্লসের এক ভাতিজা, ব্রাউন লেডি যদি আবার আপনাকে অপহরণ করে ফেলে, মজা করে বলল আর কি এই কথাটা। তো যাই হোক, একসঙ্গে কামরা থেকে বের হয়ে লম্বা অন্ধকার করিডোরটা ধরে হাঁটা ধরলেন তারা। গোটা বাড়িটাই অন্ধকারে ঢেকে আছে। তাদের পায়ের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। মাত্র কয়েক গজ এগিয়েছেন, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন ক্যাপ্টেন। দেখো, ফিসফিস করে বললেন তিনি। করিডোরের অপর পাশ থেকে একটা কাঠামো এগিয়ে আসছে, হাতে একটি লণ্ঠন। একজন মহিলা হাঁটার সময় তার পোশাকটা খসখস শব্দ করছে, তবে ছায়ায় ঢাকা পরায় চেহারাটা দেখা যাচ্ছে না। তার পোশাকটা বেশ নিচু, এই কারণে হেঁটে যাওয়ার সময় কাঠের পাটাতনের সাথে ঘষা খেয়েই খসখস শব্দটি হচ্ছে। তখন ম্যারিয়েট বিড়বিড় করে বললেন, নিশ্চয়ই মহিলা অতিথিদের কোনো একজন, সম্ভবত পথ হারিয়ে অন্য করিডোরে ঢুকে পড়েছেন। বাড়িতে তো আরও মহিলা গেস্ট রয়েছে। তো তিনি আরও বিড়বিড় করে বললেন, অথবা কেউ বাগানের দিকে যাচ্ছেন। কিন্তু মহিলাটি কে? ওই ছেলেদের একজন বললেন এই কথাটি।
কিন্তু ছেলেদের মধ্যে আরেকজন বললেন, তাকে তো আমাদের এখানকার অতিথিদের কারো মতো লাগছে না। ওই সময় কাঠামোটা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাপমাত্রাটা হঠাৎ করেই বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেল মনে হচ্ছে যেন হঠাৎ করেই শীতকাল চলে এসেছে। তিনজন শীতে ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। হঠাৎই সামনে একটা খালি কামরার খোলা দরজার দিকে ভেতরে ঢুকে ছেলেদেরকেও টেনে নিলেন ম্যারিয়েট। তারপর একটু দরজা ফাঁকা রেখে দরজাটা আলতো করে টেনে দিলেন। এবার এই ফাঁকে চোখ রাখলেন সবাই। প্রত্যেকের হৃৎপিণ্ডে ড্রিম ড্রিম বাড়ি খাচ্ছে। মহিলাটি এখন দরজার কাছাকাছি চলে এসেছেন। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যাপ্টেন। লণ্ঠনের আলোয় চেহারাটা ধরা দিল তার সামনে। তার পরনে সেই সিল্কের বাদামি পোশাক। কোনো সন্দেহ নেই ছবির সেই মহিলা আর ইনি একই ব্যক্তি। করিডোর ধরে আস্তে আস্তে হেঁটে চলেছেন। পোশাক খসখস শব্দ তুললেও পা ফেলার কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। লণ্ঠনের আলোয় তার চোখে মুখে অশুভ কিছু নজরে পড়ল না। দরজার ঠিক উল্টো পাশে যখন চলে এলেন তখন দাঁড়িয়ে পড়লেন। বাতিটা মুখের সামনে ধরলেন। তখনই চেহারাটা পাল্টে গেল। চামড়া মাংস ভেদ করে স্পষ্ট হয়ে উঠল হাড়গুলো। মনে হলো যেন একটা কঙ্কাল হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। গর্তের মধ্যে অদৃশ্য হয়েছে চোখ জোড়া। ঠোঁটহীন মুখটাকে লাগছে যেন একটা গোরস্থানের প্রবেশদ্বারের মতো। ধীরে ধীরে দরজাটা মেললেন ক্যাপ্টেন। ব্রাউন লেডির ভয়ঙ্কর মুখটা আরো পরিষ্কার হয়ে উঠল তাদের চোখের সামনে। জোর খাটিয়ে নিজের মনটাকে স্থির করলেন ক্যাপ্টেন। তারপর একবার কাছে গিয়ে গুলি করলেন প্রেতাত্মাটার দিকে। বদ্ধ জায়গায় শব্দটা কানে তালা লাগিয়ে দিল। যখন ধোঁয়া অদৃশ্য হলো তখন মেঝের দিকে তাকালেন ক্যাপ্টেন। তিনি আশা করেছিলেন মাটিতে একটা দেহ পড়ে থাকতে দেখবেন, কিন্তু এখানে কিছুই নেই। এমনকি এমন কিছুই ছিল না যেটা দিয়ে কোনো কিছু প্রমাণ করা যাবে যে এখানে কেউ দাঁড়িয়েছিল মাত্রই। মানে কোনো প্রমাণই নেই। তিনজন পুরুষ আর বাতাসে ভেসে চলা হালকা ধোঁয়ার রেখা ছাড়া করিডোরে আর কিছুর অস্তিত্বই নেই। পাগলের মতো একজন আরেকজনের দিকে তাকাতে লাগলেন তারা। তখন ক্যাপ্টেন বললেন, এখানে কিছু একটা ছিল, তাই না? আমার চোখ নিশ্চয়ই আমার সাথে বেইমানি করেনি। ছেলেদের একজন কাঁপতে কাঁপতে বলল, আমি যা দেখেছি আপনিও যদি তা দেখে থাকেন তবে তা ভয়ঙ্কর। তারপর উল্টো পাশের দরজার দিকে ইশারা করে বলল, দেখুন বুলেটের গর্ত। এখানে যা ছিল বুলেটটা তাকে ভেদ করে চলে গেছে। এবার ক্যাপ্টেন ম্যারিয়েট গম্ভীর কণ্ঠে বললেন, আমরা যাকে দেখেছি সে কোনো চোরাচালানি বা কোনো পাচারকারী নয়। রেইনহ্যামের ব্রাউন লেডি, ছবির থেকে যে জীবন পেয়ে গেছে। তারপরে হঠাৎ করে একটা চিন্তা মাথাচাড়া দিয়ে উঠল তার। সে ওই দুইটো কিশোরকে বলল, আমার সঙ্গে চলো, বলে দ্রুত নিজের কামরার দিকে হাঁটতে শুরু করলেন তারা। দেয়ালের যেখানে বাদামি বসনার ছবি ঝুলছে সেখানে চলে এলেন ক্যাপ্টেন। মোমটা উঁচু করে ধরলেন। ছবিটা দেখে মনে হচ্ছিল ব্রাউন লেডি যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার মুখটাতে কোনো অস্বাভাবিকতা নেই। আলো পড়ে ঝিকিয়ে উঠেছে বাদামি পোশাকটা। হঠাৎই ক্যাপ্টেনের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। মহিলার হৃৎপিণ্ডের কাছটায় কি একটু রক্তের চিহ্ন দেখা যাচ্ছে মনে হচ্ছে। আলো পড়ে চিকচিক করছে। নাকি এটা তার উর্বর মস্তিষ্কের কল্পনা? তিনি যা দেখছেন সেটা কি ঠিক দেখছেন? ব্রাউন লেডিকে নিয়ে ক্যাপ্টেনের এই অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায় তার মেয়ে ফ্লোরেন্সের লেখা একটি বইয়ে। 1899 সালে মারা যান ওই ব্রাউন লেডি বা ভদ্র মহিলা। তবে ক্যাপ্টেন ছাড়াও আরও অনেকেই ওই বাদামি বসনাকে দেখেছেন। ধারণা করা হয় তিনি ছিলেন ডরোথি ওয়ালপোল। 1722 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রবার্ট ওয়ালপোলের বোন। লোকে বলে ব্রাউন লেডি তার বাচ্চাদের খুঁজে ফিরছেন। ভদ্রমহিলা জীবিত থাকার সময় স্বামী দ্বিতীয় ভিসকন্ট টাউনশেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বাচ্চাদের তাদের দাদির হেফাজতে রাখা হয়েছিল। 1936 সালে বাদামি বসনার একটি ছবি তোলার চেষ্টা করেন একজন আলোকচিত্রী শিল্পী। ওই চেষ্টা করেছেন একটা ছবি
যদি একটা ম্যাগাজিনে ছাপা যায়। তবে যে ছবিটি একটা ম্যাগাজিনে ছাপা হয় সেটা একটু অদ্ভুত প্রকৃতির ছিল। এটা অনেকটাই অস্পষ্ট ছিল, ঠিক পরিষ্কার বোঝা যায় না, আবার মনে হয় যে বোঝা যায়। যাই হোক, মিস্টার ব্রাউন লেডির ছবি, মানে মিসেস ব্রাউন লেডির ছবি, এটি বেশ অস্পষ্ট একটি ছবি। এটি আসলে তার ক্যামেরায় কেন ঠিক ওই রকম হয়েছিল, এরকম অস্পষ্ট হয়েছিল, সেটি আসলে নিশ্চিতভাবে বলা যায় না। আসলেই এই ঘটনা কি সত্য? কিন্তু বইয়ের পাতায় এই ঘটনার বিবরণ কিন্তু রয়েছে। তাহলে বোঝা যায় যে এই ঘটনাটি আসলেই সত্য। এরকম অনেক ঘটনা বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়। আসলে ছবির মানুষ সে কি কখনো বাইরে বের হয়ে আসতে পারে, এভাবে হাঁটতে পারে, এভাবে ঘুরে বেড়াতে পারে, হাতে একটি লণ্ঠন নিয়ে? ভয়ানক চেহারা হতে পারে, আবার নাও হতে পারে। বিমানকর্মীরা ছাড়াও 180 জন যাত্রী আছেন বিমানে। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছে বিমানটি। এয়ার হোস্টেস মেরি ওয়েদার তার সিট ছেড়ে উঠে স্টোরের দিকে রওনা হলেন। যাত্রীদের জন্য সকালের নাস্তার তদবির করতে হবে তাকে। জায়গা মতো পৌঁছে খাবার গরম করার ওভেনটার দিকে হাত বাড়ালেন তিনি। এ সময় একটা জিনিস দেখে আপনা আপনি চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। ওভেনের দরজার ওপাশ থেকে একটা মুখ উকি দিচ্ছে। এটা কি করে সম্ভব তিনি ভাবলেন, আতঙ্কে চোখ বুজলেন। যখন আবার চোখ খুললেন, ওভেনের ভেতরে কাউকে পেলেন না। যে নাস্তা ভরা ট্রেটা বের করার জন্য দরজা খুলবেন, এমন সময় আবার মুখটা দেখা দিল ওভেনের ভেতরে। মুখটা ঠোঁট নাড়ছে, মনে হয় যেন কিছু একটা বলছে সে, কিন্তু কথাগুলো বুঝতে পারলেন না তিনি। কি বলছেন আসলে সে, কি বলতে চাইছে? কোনো মতে দৌড়ে ফ্লাইট ইঞ্জিনিয়ার মুরে যেখানে বসে আছেন সেখানে পৌঁছতে পারলেন। বিমানবালার সঙ্গে ওভেনের কাছে এলেন তিনি। মুখটা এখনো আছে। এবার মুরে আর তিনি বুঝলেন সে কি বলছে। বলছে, সাবধান, বিমানে আগুন লাগতে চলেছে। এবার মুরে মুখটাকে চিনতে পারলেন। এটা আগের ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোর মুখ, একটা বিমান দুর্ঘটনায় যিনি নাকি মারা গেছেন। এ সময় কেউই ডন রোপার ভূতের কথাগুলো বিশ্বাস করলো না। তবে ঘন্টা দুয়েক পর ওড়ার সময় কিছু সমস্যা দেখা দিল বিমানটায়। কাজেই মেরামতের জন্য নিউ ইয়র্কে ফিরে আনা হলো ওটাকে। ত্রুটি সারাবার পর পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হয় বিমানটা। আর ওই সময় আকাশে বিস্ফোরিত হয় বিমানটার জেট ইঞ্জিন। ডন রেপোর ভূতের সাবধানবাণী সত্যি ছিল। আমেরিকান বিমান পরিচালনা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এলো, আসল যদি বিমানটিকে ত্রুটি সারানোর জন্য নিউ ইয়র্কে ফিরিয়ে আনা না হতো, তবে সম্ভবত 250 যাত্রীর বেশি যাত্রী নিয়ে ফ্লোরিডা পৌঁছাবার আগেই ভয়াবহ দুর্ঘটনায় পড়তো ক্রিস্টার 318 বিমানটি। 1972 সালে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 401 বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় ডন রেপোর সঙ্গে পাইলট বব লফট এবং 97 জন যাত্রী নিহত হন। মৃত্যুর পর অনেকবার পাইলট বব লফটকেও দেখা গিয়েছে বিভিন্ন ফ্লাইটে। মর্মান্তিক এই দুর্ঘটনা কবলিত বিমানটির যেসব অংশ উদ্ধার করা সম্ভব হয়, সেগুলো পরবর্তীতে নতুন তৈরি করা কয়েকটি বিমানে ব্যবহার করা হয়েছিল। ক্রিস্টার 318 বিমানটার কিচেন সহ আরো কিছু অংশ ছিল দুর্ঘটনা কবলিত সেই বিমানটার অংশ। এই ভৌতিক ঘটনা শুরু মূলত 1973 সালে। এ সময় ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টার 318 বিমানটায় ভ্রমণ করছিলেন। দস্তুর মতো ইস্টার্ন এয়ারলাইন্সের পোশাক পরা একজন ক্যাপ্টেন বসেছিলেন তার পাশে। হঠাৎ ক্যাপ্টেনের চেহারার দিকে ভালোভাবে তাকালেন ভাইস প্রেসিডেন্ট। আঁতকে উঠলেন তিনি। আরে, এটা কিভাবে সম্ভব? 1 বছর আগে পাইলট বব লফট মারা গেছেন, তাহলে কিভাবে তার পাশে বসে আছেন
সেই একই ব্যক্তি এখন। দৌড়ে ককপিটে চলে এলেন ভদ্রলোক। বিষয়টা কি খতিয়ে দেখতে হবে বিমানের অন্যান্য কর্মীদের, তাই তারা দৌড়ে এলো। তবে ততক্ষণে বব লফটের ভূত অদৃশ্য হয়েছে। আরেকবার টুইস্টার 318 এর ফ্লাইট ইঞ্জিনিয়ার ককপিটে ঢোকেন আকাশে ওড়ার আগে সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। এ সময় চমকে উঠে দেখেন ডন রোপার ভূত সিটে বসে আছে ইউনিফর্ম পরে, যন্ত্রপাতিগুলো পরীক্ষা করছে সে। অপর ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সব যন্ত্রপাতি ঠিক আছে জানিয়ে অদৃশ্য হয়ে যায় সে। এই দৃশ্য দেখে অপর ফ্লাইট ইঞ্জিনিয়ার তো সেন্সলেস হয়ে পড়ে যান। বিমানটির আরেক অফিসার ডন রেপোর যন্ত্রপাতি পরীক্ষা করার এই গল্প শুনিয়েছিলেন। মায়ামি থেকে আটলান্টার দিকে ফিরতি ফ্লাইটের আগে যন্ত্রপাতিগুলো ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন তিনি। আর কাজটা করতে ককপিটে ঢুকতেই দেখেন ডন রেপোর ভূত খুব মনোযোগের সঙ্গে বিমানের সব যন্ত্রপাতি পরীক্ষা করছে, জীবিত থাকতে যে এই কাজটি করত। 1974 সালে ইস্টার্ন এয়ারলাইন্সের পাইলটদের নিরাপত্তার কিছু নির্দেশনা দেয়। এতে বিমানে ডন রেপো আর বব লফটের উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। এটা করা হয় কারণ বিমানের কর্মীরা যেন তাদের দেখে চমকে না ওঠেন সেজন্য। তবে এই ভূতেরা কখনো কারো ক্ষতি করেনি, বরং উপকার করারই নাকি চেষ্টা করেছে, বরং নিজেদের মতো করে সাহায্য করার চেষ্টা করেছে। তবে যাই হোক, ভূত বলে কথা, ক্ষতি করে না জানার পরেও মনে মনে ঠিকই কিন্তু এদের প্রতি একটা আতঙ্ক সবারই কাজ করত। ডন রেপো এবং বব লফটের মারা যাওয়ার 18 মাস পর তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় টুইস্টার 318-এ। এরপর থেকে আর তাদের ভূতকে দেখা যায়নি বিমানে। অবশ্য বিমান সংস্থাটির কর্তৃপক্ষ এমনকি বিমানের কর্মীরাও এই বন্ধুভাবাপন্ন কর্মকর্তাদের আত্মার থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রার্থনা আয়োজন করতে চাননি। কিন্তু যাত্রীরা আতঙ্কে বিমানে চড়া বন্ধ করে দেওয়া শুরু করলে এটা তাদের কোম্পানির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এই কারণে তারা এই রিচুয়ালের আয়োজন করতে বাধ্য হন। আশ্চর্য ঘটনা সেটি হচ্ছে 1972 সালের সেই দুর্ঘটনায় রেপো আর লফটের সঙ্গে 97 জন যাত্রীও মারা যান। কিন্তু টুইস্টার 318 বিমানে কেবল তাদের দুজনের ভূতেরই আনাগোনা ছিল, অন্য কোনো যাত্রীর ভূতের কিন্তু আনাগোনা ছিল না। তাহলে বাকি যাত্রীদের ভূত কেন দেখা দিত না, এটা কিন্তু একটা অমীমাংসিত রহস্য। অবশ্য কে না জানে এ ধরনের ভৌতিক ঘটনা কোনো নিয়ম মেনে কিন্তু চলে না। তবে এমন হতে পারে রেপো আর লফট কোনোভাবেই তাদের পুরনো বিমান আর পেশার মায়া কাটাতে পারছিল না, আর বাকি যাত্রীদের তো আর এমন দরদ থাকার কথা নয়, তাই না? প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, আমরা তো নিশ্চয়ই জানি যে মৃত্যুর পরে কেউ ফেরত আসতে পারে না। যদি কেউ এসেও থাকে তাহলে কোনো জিন তাদের বেশে মানুষের সামনে আসে। এটি ছিল ঘটনা। আর ইস্টার্ন এয়ারলাইন্স এটি আমেরিকার একটি নামকরা এয়ারলাইন্স ছিল। তো ইন্টারনেটে যে বিমানটির কথা আমরা এই ঘটনার মধ্যে বলেছিলাম যে ফ্লাইট নাম্বার 401, তো এই 401 এর ছবিও ইন্টারনেটে এটি পাওয়া যায়। তবে এই যে অমীমাংসিত রহস্যগুলো যেগুলো পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘটেছিল, এই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। এগুলোর পেছনে যে সত্যি প্যারানরমাল বিষয় রয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা চিন্তা করি প্যারানরমাল বিষয় মানে শুধু আমাদের দেশেই ঘটে, তা নয়, পৃথিবীর সকল প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে। আর এই ধরনের ঘটনা শোনার পর আমরা এতটুকুই বুঝতে পারি যে জিন সব জায়গাতে রয়েছে, তবে সব জায়গায় তাদের ভয় দেখানোর ধরন হয়তো বা একরকম নয়, পার্থক্য রয়েছে। ক্ষেত্র বিশেষে সেটা আমাদের চিন্তা চেতনারও বাইরে এমন কাজ তারা করে সেখানে বা ভয় দেখায়। তবে সেগুলো আমরা হয়তো বা পর্যায়ক্রমে বিভিন্ন বিদেশি গল্প থেকে ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি পাওয়া গিয়েছিল একজন যাজকের কাছ থেকে, মানে চার্চের যিনি ফাদার। তো তিনি নাম প্রকাশ না করার শর্তে এই ঘটনাটি দিয়েছিলেন।
আর যে সূত্র থেকে লেখাটি পাওয়া যায় সেখানেও কারোর নাম ছিল না। আমরা এখন শুনব যাজকের জবানিতে। আমার স্ত্রীর বাবার বাড়িতে বেশ কয়েকজন মহিলা চাকর বাকর ছিল। বিয়ের আগে এদের সবকিছু দেখভালের দায়িত্ব ছিল আমার স্ত্রীর। একবার বাড়ির মহিলা রাধুনির অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা শুরু হয়। এ সময় একটা হাসপাতালের গির্জার যাজকের দায়িত্ব পালন করছি আমি। মহিলাটিকে ওই হসপিটালে ভর্তি করিয়ে দেই। সেখানে অপারেশন করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তার বন্ধুরা মহিলাকে কবর দিয়ে দেয়। অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পরের ঘটনা। আমার স্ত্রী রান্নাঘরের একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এখান থেকে দরজা খোলা থাকলে সামনের বারান্দা দিয়ে যেই যাবে নজরে পড়বে তার। তখন সকাল 11টার মতো বাজে। মাসটা ফেব্রুয়ারির শেষ কি মার্চের শুরু। একটা কেকের উপর চিনির প্রলেপ দিচ্ছে তখন সে। এ সময় কাজ থেকে চোখ তুলে খোলা দরজার পথে বারান্দার দিকে তাকালো সে। বাড়ির ভৃত্যদের বসবার ঘরের পাশ দিয়ে অন্য একটা কামরার দিকে গেছে বারান্দাটা। এ সময় পরিষ্কার দেখলো কিছুদিন আগে মারা যাওয়া সেই রাধুনিটিকে। বারান্দা ধরে ওই কামরাটার দিকে সে যাচ্ছে। সকালের দিকে সাধারণত যে ধরনের পোশাক পরে সেটাই সে পরেছিল। পরিস্থিতিটা এতটাই স্বাভাবিক মনে হলো যে শুরুতে আমার স্ত্রীও খুব একটা ভয় পেল না। তবে মহিলাটির পিছু নিল সে। বারান্দা থেকে কামরাটায় তার স্কার্টের যে ঝুল ছিল সেটি অদৃশ্য হতে থাকলো। কিন্তু ভেতরে ঢুকে কাউকেই সে সেখানে দেখতে পেল না। এই ঘটনাটি একবারই ঘটেছিল। তো অদ্ভুত ব্যাপার প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও এরকম অনেক ভুতুরে ঘটনা আছে। কারো বাবা মারা গেছে, কারো দাদা মারা গেছে, কারো ভাই মারা গেছে, মৃত্যুর পরে তাকে দেখা যাচ্ছে, তাকে দেখে সবাই ভয় পাচ্ছে। তো এরকম ঘটনা শুধু আমাদের দেশে ঘটে তা কিন্তু নয়, অনেক দেশেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তা আমরা কিন্তু এই ছোট ছোট ঘটনা মাধ্যমে এই জিনিসগুলো বুঝতে পারছি। প্রিয় লিসেনার্স, অতিপ্রাকৃত ঘটনার মধ্যে আমরা যতগুলো বিষয় আমরা জানি তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু সংকেত। কখন কার মৃত্যু আসে এটা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মুখে শুনতে পেয়েছি যে কোনো একজন ব্যক্তি মারা যাবেন, মৃত্যুর আগে তার মধ্যে অস্বাভাবিক কিছু ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল। তিনি কোনো স্বপ্ন দেখেছেন বা এমন কোনো আভাস তিনি পেয়েছেন যার ফলে তিনি কাউকে তার আশেপাশে কাউকে বলেছেন যে আমি হয়তোবা মারা যাব তাড়াতাড়ি। মৃত্যুর আভাস পান কেউ হয়তোবা। অনেক সময় কোনো নারী মূর্তি হাজির হন সংকেত দেওয়ার জন্য, মৃত্যুর সংকেত। স্বপ্নেও পাওয়া যায় কখনো কখনো মৃত্যুর বার্তা। তো আয়ারল্যান্ডের যত ধরনের ভূত প্রেত বা পেতনির এই ধরনের গল্প লোকদের কাছে পরিচিত রয়েছে, এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি ভুতুরে একটি চরিত্রের নাম হলো বানশি। কখনো কখনো একে বহিন্থা কিংবা বানকিন্থা নামেও ডাকা হয়। বানশি এখানকার লোকদের দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে অনেক আগে থেকেই। তবে তার ইতিহাস কতটা প্রাচীন এটা নিশ্চিতভাবে বলা কঠিন। অমীমাংসিত রহস্য এই বানশি নিয়ে আমরা একটু কথা বলবো। বানশির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে মৃত্যুর ভবিষ্যৎবাণী নাকি করে। কিন্তু মৃত্যু কখন কার হবে এটা তো আল্লাহ মাবুদ ভালো জানেন, তাই না? এটা তো আসলে কেউ জানার কথা নয়। তো যাই হোক, যেহেতু ওই এলাকায় এই বিষয়টা প্রচলিত আছে, আমরা সেই প্রচলিত ধারণাটার উপর ভিত্তি করেই যে তথ্য পেয়েছি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেহেতু সেখানে এই বিষয়টি একটা অমীমাংসিত রহস্য। তবে এই বানশি যে মৃত্যু সংকেত দেয়, এই মৃত্যু সংকেত দেওয়ার রীতির আগের জামানা থেকে এখন বদলেছে। শুরু থেকে সে যেরকম সংকেত দিত এখন অনেকটাই বদলেছে। পুরোনো দিনে আইরিশ গল্পে মানুষের মাথা, অঙ্গ প্রত্যঙ্গ কিংবা রক্তরঞ্জিত পোশাক ধুতে দেখা যেত বানশিকে।
যতক্ষণ না পানি পুরোপুরি রক্তে লাল হয়ে যেত ততক্ষণ পর্যন্ত এই ধোয়াধুয়ি চলত। তবে ইদানিংকালে সাধারণত চিৎকার করতে করতে হাত ঝাঁকিয়ে বা তালি দিয়ে মৃত্যুর বার্তা দেয় বানশি। এদিকে তার পোশাক আশাক আর চেহারার নানান ধরনের বর্ণনা পাওয়া যায়। কখনো কখনো সে তরুণী সুন্দরী, কখনো কখনো আবার বুড়ো কদাকার। একজন লেখক যেমন তার বর্ণনা দিয়েছেন সেটা এরকম যে সে লম্বা চিকন একজন নারী, তার মাথার খোলা লম্বা চুল নেমে এসেছে কাঁধের চারপাশে, পরনে সাদা আলখেল্লা, সেই সঙ্গে আছে কাঁপা এবং টানা চিৎকার। আবার এক কচুয়ান তাকে এক সন্ধ্যা একটা বাড়ির আঙিনায় বসে থাকতে দেখেছে নাকি। তবে তখন সে নীল চোখের ছোটখাটো একজন মহিলা, ঘাড় বেয়ে নেমে এসেছে লম্বা পাতলা চুল আর পরনে লাল আলখেল্লা। তবে এখন যে কাহিনীগুলো আমরা আপনাদের শোনাবো তাতে মিলবে তার আরো নানান ধরনের বর্ণনা। পুরনো আর বিখ্যাত বানশি কাহিনীগুলোর একটি পাওয়া যায় লেডি ফানসোর স্মৃতিকথায়। 1642 সালে স্বামী রিচার্ডের সঙ্গে এক ব্যারন বন্ধুর বাড়িতে বেড়াতে যান তিনি। পরীক্ষা ঘেরা পুরনো ধরনের একটা দুর্গ বাড়িতে থাকেন ভদ্রলোক। রাতে কলজে চড়া অতিপ্রাকৃত এক চিৎকারে ঘুম ভেঙে গেল লেডি ফানসোর। বিছানা থেকে তাকাতেই জানালার ওপাশে এক নারীর মুখ আর শরীরের কিছু অংশ ভাসতে দেখলেন চাঁদের আলোয়। মাটি থেকে জায়গাটার উচ্চতা আর পরীক্ষার উপস্থিতি বলে দিল তার দেখা এই চেহারাটা মোটেই এই পৃথিবীর কারো নয়। মুখটা তরুণী সুন্দর চেহারার এক নারীর, তবে বড্ড ফ্যাকাশে, লালচে চুলগুলো আলুথালু। আতঙ্কে ফানস ওটার পরনের পোশাক খুঁটিয়ে খেয়াল করলেন না, তবে পুরানো আইরিশ পোশাক মনে হলো তার। কিছুক্ষণ ওভাবেই ঝুলে থাকলো নারী মূর্তিটা। তারপর শুরুতে যেমন চিৎকারে লেডি ফানসের মনোযোগ আকর্ষণ করেছে, সেরকম দুটি তীক্ষ্ণ চিৎকার দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। সকালে আতঙ্কে প্রায় কাঁপতে কাঁপতে গৃহকর্তাকে কি দেখেছেন তা খুলে বললেন। তাকে অবাক করে দিয়ে ভদ্রলোক তার কথা পুরোপুরি মেনে নিলেন, মানে অবিশ্বাস করলেন না। শুধু তাই না, এর ব্যাখ্যা হিসেবে নিজের পরিবারের অবিশ্বাস্য কাহিনী শোনালেন তাকে। কাহিনীটা এরকম, তার নিজের মুখে বলছেন, আমার এক ঘনিষ্ঠ এক আত্মীয় গত রাতে এই দুর্গে মারা গেছেন বললেন তিনি। এমনটা ঘটতে পারে এটা জানা সত্ত্বেও আপনার কাছে এটা আমি গোপন করেছিলাম, কারণ মনে হয়েছে আপনি যে হাসি আনন্দে মেতে থাকার জন্য এখানে এসেছেন তাতে এটা কালো একটা ছায়া ফেলবে। আমাদের পরিবারে কিংবা দুর্গে কারো মৃত্যুর আগে সবসময়ই আপনি যাকে দেখেছেন সেই নারী মূর্তিটি দেখা যায়। ধারণা করা হয় নিম্ন গোত্রের এক মহিলার আত্মা সে। আমার এক পূর্বপুরুষ জাতপাতের বাইরে গিয়ে তাকে বিয়ে করেন, পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন, আর পরিবারের প্রতি যে অসম্মান করেছেন তা ঢাকতে স্ত্রীকে ওই গভীর পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে হত্যা করেন। এরপর থেকে এই মহিলা বানশি হয়ে দেখা দেয়া শুরু করে। বানশির পরের যে কাহিনীটি আমরা এখন বলবো সেটি পাঠিয়েছেন টিজে ওয়েস্ট্রপ। চলুন সরাসরি তার গল্পতে চলে যাওয়া যাক। আমার নানি এটা শোনেন তার মা রস লিউইনের কাছ থেকে, যিনি নিজেই ছিলেন ঘটনাটির সাক্ষী। তাদের বাবা মিস্টার হ্যারিসন রস লিউইন আইন ব্যবসার কাজে যখন ডাবলিনের বাইরে গিয়েছেন, তার অবর্তমানে বাড়ির ছেলেমেয়েরা কয়েক মাইল দূরে বাস করা এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেটি ছিল চমৎকার একটি রাত, চাঁদের আলো পাওয়া যাচ্ছে প্রচুর। তবে কিলক্রিস্টের পুরনো গির্জাটার পশ্চিমে গাছপালা আর ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে যখন এগিয়েছে তখন রাস্তাটার বেশ একটা অংশ অন্ধকারের রাজত্ব। গির্জাটা পুরনো দিনের ধ্বংসপ্রাপ্ত অন্য অট্টালিকার মতোই আয়াতাকার একটা অট্টালিকা, চারপাশে লম্বা পাঁচিল। তবে এই মুহূর্তে পাঁচিল ভেঙে চুরে যাওয়ায় গির্জা আর তার ধারের সমাধি দুটোই উন্মুক্ত। লম্বা অন্ধকার পথটা ধরে যাওয়ার সময় দূর থেকে তীক্ষ্ণ কান্না আর হাততালির শব্দ শুনতে পেলেন তারা। সাধারণত মৃত্যুর সময় আয়ারল্যান্ডবাসীরা এভাবে শোক পালন করে। দ্রুত এগিয়ে গির্জার কাছে চলে এলেন তারা। এখানে এসেই চমকে উঠলেন তারা। গির্জার পাঁচিলের উপর ধূসর চুলের এক ছোট্ট মহিলা, যার পরনে গাঢ় একটা আলখাল্লা, সে দৌড়াদৌড়ি করছে
আর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাত ছুটছে। মেয়েরা ভয় পেয়ে গেলেন, তবে ছেলেরা সামনে এগিয়ে গেলেন। তাদের দুজন গির্জার সীমানায় ঢুকে পড়লেন। তবে তখনই নারী মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও কারো হদিস পেলেন না তারা। ইতোমধ্যে অজানা একটা ভয় চেপে ধরেছে সবাইকে। যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছেই তাদের মা দেখলেন যে তাদের মা ভয়ানক চেহারা, মানে ভয়ানক চেহারা বলতে ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে তার চেহারা। আতঙ্কিত কণ্ঠে বললেন যে স্বামীর জন্য ভয় পাচ্ছেন তিনি, কারণ চাঁদের আলোয় জানালা দিয়ে বাইরে দেখেছেন এমন একটি ঘটনা, মানে বাইরে দেখছেন এমন একটা ঘটনা ঘটে ওই সময়টাতে। আগুনে চোখের বিশাল এক কাক এসে জানালার চৌখাটের উপরে বসে পরপর 3 বার কাচের ঠক 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 করে শব্দ করে, মানে টোকা দিয়ে নাকি গেছে। তাদের অভিজ্ঞতা তখন তার মাকে বলে। ভদ্র মহিলা আরো চিন্তিত হয়ে পড়েন। এ সময় আবার কাছের জানালাটায় ট্যাপ ট্যাপ শব্দ হলো। তখন সবাই তাকালো সেদিকে। তাকাতেই তারা দেখতে পেল ওই আগুনে চোখের পাখিটা আবার ফেরত এসেছে। কয়েকদিন পরে তারা খবর পেলেন মিস্টার রস লিউইন ডাবলিনে মারা গিয়েছেন। এটা ছিল 1776 সাল। আর এবারের অভিজ্ঞতাটি একজন রোমান ক্যাথলিক বিশপের বোনের। তার কিশোরী বয়সের ঘটনা এটি। এক সন্ধ্যায় আরো কিছু ছেলে মেয়ের সঙ্গে হাঁটতে বের হন তিনি। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা বাড়ির গেট অতিক্রম করে গেলেন। রাস্তার ধারে বিশাল একটা পাথর আছে সেই জায়গাটায়। পাথরটার উপর কিছু একটাকে বসে থাকতে দেখলেন তারা। কাছাকাছি হতেই ছোট্ট গাঢ় পোশাকের একজন বুড়ো মহিলা বলে চিনতে পারলেন ওটাকে। হঠাৎ করে কাঁদতে শুরু করলো সে, আর হাততালি দিচ্ছে। আর আমরা আগের ঘটনাতে জেনেছি যে আয়ারল্যান্ডবাসীরা তারা কারো মৃত্যু হলে এইভাবে শোক পালন করে, কাঁদে এবং হাততালি দেয়। সাহসী 2-1 মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে উল্টো ঘাবড়ে গেলেন। তারপর যত দ্রুত সম্ভব ওখান থেকে কেটে পড়লেন সবাই। পরদিন জানা গেল যে বাড়ির সামনে নারী মূর্তিটিকে কাঁদতে দেখা গেছে সেই বাড়ির কর্তা মারা গিয়েছেন। শুধু তাই না, তিনি মারা গিয়েছেন ওই সময় যখন মহিলাটিকে দেখেছে ছেলে মেয়েরা। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন। এই বানশি যে কিনা মৃত্যুর সংকেত দেয়, যে একটা মৃত্যু হবে সেখানে, আসলে এটা কিভাবে হয়? সম্ভব কিনা? সম্ভব অসম্ভব বিষয় তো আমরা জানি না, কারণ বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমি এটা বিশ্বাস করি কিনা। তবে কারণ মৃত্যু সম্পর্কে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কার মৃত্যু কখন হবে। তবে হয়তোবা কোনো আলামত, কোনো ভয়ানক জিন তারা তাদের নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে হয়তোবা টের পেতে পারেন। এটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল।